হানিয়াও জাবিয়ানকে টেনে রাহাতের কাছে থেকে দূরে নিয়ে যায়। জাবিয়ান হানিয়াকে সরিয়ে রাহাতের কাছে যেতে চাইলে হানিয়া তাকে জড়িয়ে ধরে নিজের সাথে, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, জাভিয়ান শান্ত হন প্লিজ, এমন করবেন না, আমার কথাটা শুনুন। জাবিয়ান আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। সে জোর করে হানিয়াকে নিচের থেকে সরিয়ে দেয়, তারপর রাহাতের দিকে যাওয়ার পর পা বাড়ায়, কিন্তু হানিয়া ব্যথাসূচক শব্দ শুনে থেমে যায়। জাবিয়ান পেছনে ফিরে দেখে হানিয়া নিচে পড়ে আছে, আর গত পরশুই যেই হাত পুড়েছিল সেই হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে আছে। ব্যথায় মুখ চোখ কুঁচকে গিয়েছে। জাবিয়ানের রাগ পড়ে যায়। সেখানে ঠাঁই নাই কষ্ট, স্তব্ধতা। হানিয়াকে সে আবার কষ্ট দিল। জাবিয়ান হানিয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। হানিয়ার ব্যথা হাতটা নিচের কাছে এনে দেখতে থাকে। হানিয়ারও বাম হাত পুড়ে গিয়েছিল সেদিন। জাবিয়ান হানিয়াকে জোর খাটিয়ে সরিয়ে দেওয়ায় হানিয়ার টাল সামলাতে না পেরে পড়ে যায়। আর পড়ে গিয়ে আগে বাম হাতটাতেই ব্যথা পেয়েছে। হাতটা লাল হয়ে গেছে। জাবিয়ান অস্থির হয়ে হানিয়াকে বলে, হানি, বেশি ব্যথা পেয়েছো? আই অ্যাম সরি জান, আমি আবার তোমায় ব্যথা দিয়ে দিলাম। লাস্টের কথাটা ভীষণ করুণ গলায় বলে জাবিয়ান। হানিয়া বুঝে যায় জাবিয়ান আপাতত শান্ত হয়ে গেছে। সে জাবিয়ানের হাতে ধরে বলে, বেশি ব্যথা পাইনি, আপনি একটু শান্ত হন, আমার কথাটা শুনুন। কাল আপনি আমায় প্রপোজ করেছিলেন, আমার কথা শুনবেন, সেই কথা রাখছেন না কিন্তু। জাবিয়ান হানিয়ার কথা শুনে ফস করে একটা শ্বাস ফেলে। তাদের এই চিল্লাপাল্লার জন্য ট্রেনার আর গার্ডরাও এসে পড়েছে। হানিয়া তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ায়। সকলের কাছে ক্ষমা চায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য, আর বলে কিছুক্ষণের মধ্যে তার টিমমেটরা সহ সে ট্রেনিং এ উপস্থিত হচ্ছে। হানিয়া সকলকে নিয়ে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে এবং ক্যান্টিনে চলে যায়। সোহাগ আর আরেকজন ছেলে রাহাতকে ধরে তাদের বাসায় নিয়ে যায়। হানিয়া একজন স্টাফকে দিয়ে ডাক্তার দেখায়। তারপর হানিয়া জাবিয়ানের হাত ধরে সকলের মাঝখানে এসে দাঁড়ায়। তারপর বলে, তোমাদেরকে আলাদা করে সরি বলছি গাইস, এই পাগল লোকটা আমার বেলায় একটু বেশি পাগলামি করে। রাহাত ভাইয়া, আই এম রিয়েলি ভেরি সরি ফর দিস ইনসিডেন্ট। রাহাত বুঝে আসে চোখ নিয়ে হানিয়ার দিকে তাকায়। হানিয়ার হাতের মাঝে জাবিয়ানের হাত দেখে তার পুরো শরীর যেন বেশ ব্যথায় ঝুলে ওঠে। সে হানিয়ার মুখের দিকে তাকালে বুঝতে পায় হানিয়া কতটা হ্যাপি জাবিয়ানকে ফিরে পেয়ে। রাহাত শুনতে পায় হানিয়া বলছে, গাইস, তোমাদের বলেছিলাম না আমার লাইফের একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি সাথে তোমাদের পরিচয় করাবো। ইনি সে, আমার হাজবেন্ড জাভিয়ান তালুকদার। বেশ হাসি ও প্রফুল্ল চিত্তে কথাগুলো বলে হানিয়া। সকলে অবাক হয়েছে এই 2 দিনের মধ্যে হানিয়ার বিয়ে করা নিয়ে। সকলের অবাক মুখের দিকে তানিয়া বুঝে যায় তার বিষয়টা বুঝতে পারেনি। একে তো হানিয়ার কিডন্যাপ হয়েছিল, দুয়ে তার হাজবেন্ড হানিয়া জাবিয়ানকে নিয়ে একটা টেবিলে বসে পড়ে। এর মধ্যে সুহাগ তো প্রশ্নই করে ফেলে, তুমি কিডন্যাপ হয়েছিলে নাকি বিয়ে করতে এমনটা করেছিলে? হানিয়া হেসে ফেলে তার কথা শুনে। হানিয়া তখনও জাবিয়ানের বাহু ধরে রেখেছে। হানিয়া সকলের কৌতূহলে আরো বাড়িয়ে দিয়ে বলে, বিয়ে তো আমার 5.5 বছর আগেই হয়ে গিয়েছে সোহাগ ভাই। সকলে আরো এক দফা অবাক হয়ে যায়। তাদের কেউ এতদিন হানিয়ার বিয়ের কথা জানতোই না। বিয়ে সংসার নিয়ে কথা উঠলে হানিয়া হয় অ্যাভয়েড করতো, না হয় জায়গা ছেড়ে চলে যেত কোনো একটা বাহানায়। তারা ভেবেছিল হানিয়া হয়তো কোনো বড়সড় ছ্যাঁকা টেকা খেয়েছে, যার কারণে এই টপিকে কথা উঠলে সে এমনটা করতো। কিন্তু হানিয়ার যে এমন একটা পাস্ট আছে তারা ভাবতেও পারেনি। হানিয়ার এক কলিগ শান্তা, সে বলে, তাহলে এতদিন যে আমরা জেনে এসেছি তুমি সিঙ্গেল, এটা কি তাহলে ভুল? আমি নিজেও জানতাম আমি সিঙ্গেল, এখানে এসে জেনেছি আমি সিঙ্গেল না, বরং এই পাগলের বউ। সবার মাথায় যেন আরো প্যাচ লেগে যায়। হানিয়া তাদের ঝালাতে এই কথাগুলো বলছে। জাবিয়ান তার দুষ্টুমি বুঝে যায়। সে শান্ত ও গম্ভীর গলায় বলে, স্টপ ইরিটেটিং দেম হানি, তারা কনফিউজড হয়ে যাচ্ছে, বিষয়টা খুলে বলো তাদের। কিছুক্ষণ আগে আর এখনকার শান্ত জাবিয়ানের মধ্যে বিস্তর তফাৎ। সকলে অবাক চোখে একবার হানিয়ার দিকে তাকাচ্ছে, তো একবার জাবিয়ানের দিকে তাকাচ্ছে। হানিয়া জাবিয়ানের আদেশ মতো বলতে শুরু করে,
আচ্ছা, অনেক মজা হয়েছে, এখন ঘটনা বলি। 5.5 বছর আগে আমার আর জাভিয়ানের বিয়ে হয়। কিছু ঘটনার কারণে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আমি অভিমান করে তাকে আর আমার পরিবারকে ছেড়ে চলে যাই অজানায়। সকলকে ছেড়ে এসে আমি যখন উদ্ভ্রান্তের ন্যায় রাস্তায় হাঁটছিলাম, তখন আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার অ্যাক্সিডেন্টটা রাহাত ভাইয়ের গাড়ির সাথে হয়েছিল। তারা আমাদের পূর্ব পরিচিত ছিল। তারা আমায় হসপিটালে নিয়ে যায়। গুরুতর না হওয়ায় কিছুক্ষণ পরই আমার জ্ঞান ফিরে আসে। তারা আমার এমন উদ্ভ্রান্তের মতো চলার কারণ জানতে চায়। আমার থেকে কোনো উত্তর না পাওয়ায় তারা জাভিয়ানকে ফোন দিতে চায়। তখন আমি তাদের আমার দুরবস্থার কথা জানাই এবং এও বলি আমি আর জাভিয়ানের সাথে সংসার করতে চাই না। মিসেস চৌধুরী মানে রাহাত ভাইয়ার মা সবটা শুনে আমার পাশে দাঁড়ানোর কথা বলে। তারাও সেদিন একেবারের জন্য চট্টগ্রামে শিফট করেছিল। আন্টিরা আমায় সেদিন তাদের সাথে নিয়ে যায়। তারপর তারাই আমায় বিভিন্নভাবে সাহায্য করে আমায় এই পর্যন্ত আসার জন্য। আর সেদিন আমায় জাভিয়ানি কিডন্যাপ করেছিল। ভাগ্যিস করেছিল, না হয় আমি বাকি জীবনটাও হয়তো ভুলের মধ্যে থেকে যেতে পারতাম। কথাটা শেষ করে হানিয়া জোরে একটা শ্বাস ফেলে। উপস্থিত সকলে হা হয়ে যায় হানিয়ার জীবন কাহিনী শুনে। তারা জানতো হানিয়া এতিম আর রাহাতরা হানিয়ার একমাত্র আত্মীয়। তারা আগে 2-1 বার রাহাতের সাথে দেখা করেছে। আজ জানতে পারলে এসবের কিছুই না। হানিয়া নিচেরই 2টো পরিবার আছে। হানিয়ার কলিগরা সকলে বেশ ফ্রি মাইন্ডেড। সে সকলকে পরিচয় করিয়ে দেয় জাভিয়ানের সাথে। জাভিয়ান হাসি মুখে তাদের সাথে পরিচিত হয় এবং কিছুক্ষণ আগের ঘটনার জন্য সেও মাপ চায়। ডাক্তার এসে রাহাতকে চিকিৎসা দেয়। দেরি হয়ে যাচ্ছে দেখে হানিয়ার সকলকে চলে যেতে বলে এবং সে একটু পর আসছে বলে দেয়। তারা হানিয়ার কথা মতো চলে যায়। হানিয়া রাহাতের সামনে এসে বিনয়ী ভাবে বলে, দুঃখিত ভাইয়া এতদিন আপনাদের চিন্তায় রাখার জন্য। আসলে আপনাদের জানানোর কথাটা মাথা থেকে বের হয়ে গিয়েছিল। আর এই লোকটা আমায় যখন কিডন্যাপ করে তখন আমার ফোন পার্সও গাড়িতে ছিল। রাহাত নিশ্চুপ হয়ে যায়, হানিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। তার মুখের উজ্জ্বল ভাবটাই বলে দিচ্ছে সে জাভিয়ানের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে পড়েছে। রাহাত তার মুখের দিকে তাকিয়ে কিছুটা অস্বাভাবিক ভাবে বলে, তুমি খুশি তো জাভিয়ানের সাথে হানিয়া? হানিয়া একবার জাভিয়ানের দিকে তাকায়, তারপর রাহাতের দিকে তাকিয়ে ভীষণ তৃপ্তি নিয়ে বলে, ভীষণ খুশি এবং সুখী আমি ওনার সাথে ভাইয়া। তার মধ্যে আমার সব সুখ নিহিত। হানিয়ার প্রশ্নের একজনের বুকে সুখের প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে তো আরেকজনের বুকে রক্তক্ষরণ হচ্ছে। রাহাত তড়িঘড়ি করে উঠে বসতে চাইলে বুকের ব্যথায় আবার ধপ করে বসে পড়ে। হানিয়া বিচলিত হয়ে বলে, ভাইয়া উঠবেন না, আরও কিছুক্ষণ রেস্ট করুন। আমাদের বাসায় চলুন, জাভিয়ান ওনাকে বাসায় নিয়ে যান। না নিয়া, আমায় এখন উঠতে হবে, চট্টগ্রাম রওনা হতে হবে। কাল অফিস থেকে ফিরে তোমার নিখোঁজের কথা শুনেই রওনা হয়েছিলাম। ভোরাতে এসে পৌঁছেছি। অফিসের অনেক কাজের চাপ, অন্য একদিন যাব না হয়। এই শরীর নিয়ে যেতে পারবেন? আজকের দিনটা না হয়। চিন্তা করো না, ড্রাইভার আছে আমার সাথে। আচ্ছা, বাসায় পৌঁছে ফোন দিয়ে আমায় জানাবেন পৌঁছানোর কথা। আর আন্টিকে বিষয়টা একটু খুলে বলবেন। নিশ্চয়ই ভীষণ চিন্তা করছেন উনি। হ্যাঁ, কাল দেখে এসেছিলাম, কান্না করছে। ইস, আমার জন্য আপনাদের সব সময় ঝামেলা পড়তে হয়। হানিয়া মন খারাপ নিয়ে কথাটা বলে। রাহাতের জাভিয়ান দুজনের কারো কাছে হানিয়ার মনের মুখটা ভালো লাগে না। রাহাত হানিয়ার মন খারাপ দূর করার জন্য বলে, মন খারাপ করে না সুন্দরী। তুমি যখন মন খারাপ করে মুখ কালো করে রাখো তখন তোমায় একদম পেঁচার মতো লাগে। রাহাত হানিয়াকে সুন্দরী বলে সম্বোধন করায় জাভিয়ানের মাথা আবার চলে ওঠে। রাহাতকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য জাভিয়ান বলে, হানি, তোমার লেট হয়ে যাচ্ছে। আমি রাহাতকে ধরে নিয়ে যাচ্ছি গাড়ি পর্যন্ত। আচ্ছা। জাভিয়ান রাহাতের সামনেই হানিয়ার কপালে নিচের ওষ্ঠের স্পর্শ দেয়। জাভিয়ান এমনটা করে হানিয়া থতমত খেয়ে যায়, সাথে সে লজ্জাও পায়। রাহাত বসা থেকে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। জাভিয়ান হানিয়ার গালে হাত রেখে বলে, ছুটির পর নিতে আসবো, অপেক্ষা করবে আমার জন্য। আমার ছুটি তো 5টা হবে আর আপনার 6টায়। আপনার আশা লাগবে না, আমি সবার সাথে চলে যাব।
জাভিয়ান গম্ভীর গলায় বলে। যা বলেছি তাই হবে। এখন আসি। আল্লাহ হাফেজ। হানিয়া পুরো ক্যান্টিনে একবার ঘাড় ঘুরিয়ে দেখে নেয়। রাহাত হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দরজা পর্যন্ত চলে গিয়েছে। ক্যান্টিনে তেমন কেউ না থাকায় সে জাভিয়ানের এক গালে হাত রেখে অপর গালে আদর দিয়ে বলে, যেমনটা চাচ্ছেন তেমনটাই যেন আমি ফেরত পাই। নিজের সাথে কোনো উল্টাপাল্টা করলে আমি কিন্তু একদম বাপের বাড়ি চলে যাব। অনেকটা হুমকির সুরে বলে কথাটা বলে হানিয়া। জাভিয়ান হেসে দেয় তার এমন হুমকিতে। নিচেও হানিয়াকে এখন আর 5টা স্বাভাবিক হাজবেন্ড ওয়াইফ মনে হচ্ছে। জাভিয়ান মাথা নেড়ে বলে, যথা আজ্ঞা রানী সাহেবা, এখন আসি। হানিয়া জাভিয়ানকে বিদায় নিয়ে নিচেও চলে যায়। জাভিয়ান বাহিরে এসে দেখে রাহাত নিচেই গাড়িতে উঠছে। জাভিয়ান পেছন থেকে তাকে ডেকে ওঠে। রাহাত থেমে গেলে জাভিয়ান তার সামনে এসে দাঁড়ায়। তীক্ষ্ণ চোখ কিন্তু শান্ত কণ্ঠে বলে, তোমাদের কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকব। জীবনে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমায় বলবে। আমি আমার সাধ্য অনুযায়ী সাহায্য করব। ধন্যবাদ। আশা করি তার প্রয়োজন পড়বে না। প্রয়োজন পড়বে কিনা সেটা উপরওয়ালাই জানেন। এই সাহায্যকে করুণা মনে করে ভুল করবে না। আমার প্রাণ ভোমরাকে এতদিন যত্নে রেখেছ, এটার প্রতিদান আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত দিয়ে যাব। আর একদিন সময় করে পরিবারের সকলকে নিয়ে এসো, আমাদের ভালো লাগবে। আচ্ছা, এখন তাহলে আসি। আরেকটা কথা, এই জাভিয়ান তালুকদারের ভাবনা খুব কমই ভুল হয়। আমি চাচ্ছি এবার যেন আমার এই ভাবনাটাও ভুল প্রমাণিত হয়। এটা আমাদের সকলের জন্যই মঙ্গলজনক হবে। রাহাত জাভিয়ানের চোখের দিকে সরাসরি তাকায়। প্রচন্ড হিংস্রতা ভরপুর চোখ জোড়া, কিন্তু কণ্ঠ একদম স্বাভাবিক এবং শান্ত। রাহাত কিছু না বলে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিলে সে গাড়ির সিটে শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে তার। কতই না সাধনা করলো, তাও ভাগ্য আজ তাকে খালি হাতে ফেরাচ্ছে। অন্যদিকে জাভিয়ান সেখানেই দাঁড়িয়ে মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ভেতরটা দাবানলের মতো পুড়ছে, কিন্তু বাহিরটা সম্পূর্ণ শান্ত। জাভিয়ান হানিয়ার বাসায় পৌঁছায় বিকেল 5:30টায়। দুজনেই একসাথে ফ্রেশ হয়ে বের হয়। হানিয়া জাভিয়ানকে বিছানায় বসিয়ে তার চুল মুছে দিচ্ছে, আর জাভিয়ান তাকে বিভিন্নভাবে চালাচ্ছে। হানিয়া জাভিয়ানের কথা মতো একটা মেরুন রঙের শাড়ি পরেছে। শাড়িটা কোনো মতে পেঁচিয়ে জাভিয়ান রেডি করাচ্ছে, কিন্তু জাভিয়ান তাকে নানাভাবে খোঁচাচ্ছে। হানিয়া জাভিয়ানের মাথা মুছিয়ে দেওয়ার জন্য হাতটা উঁচু করে তার উন্মুক্ত কোমরে জাভিয়ান চোখ ধরা পড়ে। জাভিয়ান হাত বাড়িয়ে হানিয়ার কোমরে একটা চিমটি কাটে। হানিয়া লাফিয়ে কয়েক কদম পিছিয়ে যায়। একদম কারেন্টের শকের মতো লেগেছে তার চিমটিটায়। হানিয়া ব্যথা জায়গাটায় হাত দিয়ে চেপে ধরে বলে, এমন দুষ্টুমি করছেন কেন? আজব তো। এমন করলে কিন্তু নিজের কাজ নিজে করে নেবেন, আমাকে ধারে কাছেও পাবেন না। মনের মধ্যে দুষ্টুমি লুকিয়ে রেখে জাভিয়ান নিষ্পাপ মুখ নিয়ে বলে, আচ্ছা, আর করব না, চুপ করে বসে থাকবো। মাথা মুছিয়ে কিছু পরিয়ে দাও, ঠান্ডা লাগছে। হানিয়া একটা টি শার্ট এনে তা পাশে রেখে পুনরায় জাভিয়ানকে মুছিয়ে দিতে নেয়। তখনই হানিয়ার ফোনটা বেজে ওঠে। জাভিয়ান হানিয়ার ফোনটা বেডসাইডে টেবিল থেকে উঠিয়ে হাতে নিয়ে দেখে রাহাত ভাইয়া নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। জাভিয়ানকে জিজ্ঞাসা করে হানিয়া, কে কল দিয়েছে? রাহাত। ও দেন, হয়তো পৌঁছে গিয়েছে, এটা জানানোর জন্য ফোন দিয়েছে। জাভিয়ান ফোনটা হানিয়াকে দিয়ে দেয়। হানিয়া ফোনটা এক হাতে দিয়ে রিসিভ করে কানে লাগায়। মিসেস চৌধুরী ফোন দিয়েছে। হানিয়া ফোনটা কান আর কাঁধ দিয়ে চেপে ধরে জাভিয়ানকে টি শার্ট পরিয়ে দেয়। পরানো শেষ হলে হানিয়া জাভিয়ানের সামনে থেকে আসতে চাইলে জাভিয়ান এক হাত দিয়ে তাকে আঁকড়ে ধরে তার বুকে মাথা রাখে। হানিয়া সেই অবস্থা দাঁড়িয়ে মিসেস চৌধুরীর সাথে কথা বলতে থাকে। মিসেস চৌধুরীর সাথে কথা বলা শেষ হলে সে যখন রাহাতের নামটা নেয়, জাভিয়ানের ভেতরে নিভে যাওয়া রাগটা আবার জ্বলে ওঠে। হুট করে সে জাভিয়ানের বুকে মুখ গুছে কামড়ে ধরে। বেশ জোরে ধরেনি, আবার তেমন আসতেও না। হানিয়া আকস্মিক আক্রমণে হক চকিয়ে যায়। এক হাত দিয়ে জাভিয়ানের চুল খামছে ধরে
বলে ওঠে। ফোনের অপর পাশে থাকা রাহাত তার এমন ব্যথাসূচক শব্দ শুনে বিচলিত হয়ে পড়ে। অস্থির কণ্ঠে শুধায়, হানিয়া কি হয়েছে তোমার? ব্যথা পেলে নাকি আবার? ব্যথা তো পেয়েছে, কিন্তু সেটাই যে সুখ মিশে আছে সেটা তো সে রাহাতকে বলতে পারবে না। জাভিয়ান ও হানিয়ার আর্তনাদ শুনে নিচের দাঁত সরিয়ে নিয়ে জায়গাটায় ওষ্ঠ ছুঁয়ে দিতে থাকে। জাভিয়ানের স্পর্শগুলো গভীর হতে শুরু করলে হানিয়া বেসামাল হয়ে পড়তে থাকে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি রাহাত ভাইয়া। তাহলে তখন অমন আত্মনাদ করলে কেন? একটা মশা কামড়ে ধরেছিল তাই। হানিয়া জাভিয়ানকে মশা বলায় জাভিয়ান বোধহয় রাগ হয়। সে জাভিয়ানের কান থেকে ফোনটা ছিনিয়ে নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু হানিয়া ফোনটা সরিয়ে ফেলে। তারপর উত্ত্যক্ত করায় হানিয়া বিরক্ত হয়ে বলে, জাভিয়ান কথা বলছি আমি তো, এমন করছেন কেন? রাহাত বুদ্ধিমান ছেলে, সে বুঝে যায় হানিয়ার তখনকার আর্তনাদের কারণ। সে নিচেই বলে, আচ্ছা রাখছি, পরে কথা হবে, ভালো থাকো। আপনিও ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাহাতের শেষ উক্তিটি শুনতে পায় না হানিয়া। তার আগে জাভিয়ান তার থেকে ফোনটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। আরো গভীরভাবে হানিয়াকে ছড়িয়ে ধরে বিছানায় ধপ করে শুয়ে দেয়। হানিয়া কিছুটা উচ্চস্বরে বলে ওঠে, জাভিয়ান এখন না প্লিজ, দরজা লক করা না। এখনই যান প্লিজ। পাগল জাভিয়ান হানিয়াকে আর কিছু বলার সুযোগ দেয় না। নিজের ওষ্ঠ দিয়ে আঁকড়ে ধরে হানিয়ার ওষ্ঠ। হানিয়াও একসময় তার সাথে তাল মেলাতে শুরু করে। তারা যখন নিজেদের ভালোবাসায় ব্যস্ত, আরেকজন তখন ভালোবাসার মানুষটিকে হারিয়ে অশ্রু ঝরাচ্ছে। রাহাত জাভিয়ানের পাগলামির সবটাই শুনেছিল, কারণ ফোনটা তখনও কাটেনি। জাভিয়ান হানিয়ার শেষ শক্তিটি শোনার সাথে সাথে সে ফোন কেটে দিয়ে দূরে ছুঁড়ে মারে। হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ে। জেনে বুঝে সে নিজেকে এমন কষ্টের সাগরে ভাসিয়েছে। সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না। বহুল পরিচিত এই প্রবাদটি আমাদের সবার জানা। সময় কারো কথা শোনে না, সে বয়ে চলে প্রবাহিত নদীর পানির মতো। দুঃসময়গুলো যেমন যেতেই চায় না, তেমনি সুখের সময়গুলো যেন চোখের পলকে শেষ হয়ে যায়। শ্বশুর শাশুড়ির স্নেহ আর স্বামীর অফুরন্ত ভালোবাসা নিয়ে বেশ ভালোভাবে এই দিনগুলো কাটছে হানিয়ার। তার কাছে দিনগুলো একদম স্বপ্নের মতো। এত সুন্দর আর মিষ্টি অনুভূতি এগুলো যা সে কখনো কল্পনাও করতে পারেনি। দিনকে দিন জাভিয়ানের পাগল করা ভালোবাসায় হানিয়ার এতটাই আসক্ত হয়ে পড়েছে যে সে ভুলেই বসেছিল আর কিছুদিন পর তাকে বিদায় নিতে হবে এই শহর থেকে। দেখতে দেখতে হানিয়ার ট্রেনিং এর শেষ পর্যায়ে চলে এসেছে। আর 3টা দিন সে থাকতে পারবে ঢাকায়, তারপর চট্টগ্রাম ফেরত যেতে হবে। বিষয়টা নিয়ে হানিয়া জাভিয়ান দুজনের ভীষণ মন খারাপ। এত কষ্টের পর স্বামীর ভালোবাসা পেয়ে হানিয়া লোভী হয়ে পড়েছে এই সংসারের প্রতি। একদিন রাতে বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে সে কেঁদেই দেয়। জাভিয়ানের বুকে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে সে জাভিয়ান আর তার সংসার ছেড়ে কোথাও যেতে চায় না, সে চাকরি ছেড়ে দেবে। জাভিয়ান তখন তাকে মাথা ঠান্ডা করে বোঝায় এমন পদক্ষেপ না নিতে। নিজের যোগ্যতা অর্জন করে লাভটা হলো কি? আজ আবেগে পড়ে এমনটা বলছে। জীবনের একটা সময় গিয়ে এর জন্য আফসোস করবে হানিয়া, এটাও জাভিয়ান তাকে বলে। পূর্ণবয়স্ক হানিয়ার অনুভূতিকে জাভিয়ান আবেগ নাম দেওয়ায় সে রেগে জাভিয়ানের গাল খামছে ধরে। রাগে দাঁত কিরমির করে করতে বলে, আমাকে কি তোর 16-17 বছরের কিশোরী মনে হয় যে আমার ভালোবাসা অনুভূতিকে আবেগ বলিস? হ্যাঁ, বুঝিস না কত কষ্টের পর আমি এসব পেয়েছি? তোকে পেয়েছি, এসব ছেড়ে আমি কিভাবে ওখানে থাকবো? আপনার মুখ না দেখে দিন শুরু করতে পারি না। রাতে আপনি আমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না। আমি কিভাবে থাকবো এসব ছেড়ে? এত বছর যেভাবে ছিলে সেভাবে থাকবে। তোমরা মেয়েরা বড্ড বোকা। তোমরা শুধু স্বামী, সংসার এসবের কথা ভাবো। এদের জন্য জান দিতে বললে বিনা বাক্যে তা দিতে প্রস্তুত থাকবে, কিন্তু নিজের জন্য কিছু করতে গেলে তখন তোমরা সেটা গুরুত্ব দাও না। এত কষ্ট করে পড়ালেখা করে এত বড় একটা পজিশন অ্যাচিভ করে কি হলো? সেই সংসারের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাচ্ছ? আমি বলছি না সংসার ছেড়ে বিবাগী হয়ে যাও। আমি বলতে চাইছি
তুমি সংসারও করো, আবার নিজের জন্য কিছু একটা করো। এই সমাজ তোমায় যেন আমার নামে না, আমায় যেন তোমার নামে চেনে। বেশিরভাগ স্ত্রীরাই তো নিজেদের স্বামীর নামে পরিচিতি পায়, আমি না হয় আমার স্ত্রীর নামে পেলাম। বিশ্বাস করো, বিষয়টা আমায় কতটা সুখ আর সম্মান দিবে তা তুমি কল্পনাও করতে পারবে না জান। জাভিয়ানের কথায় হানিয়া অনেকটাই শান্ত হয়ে গিয়েছে, কিন্তু জাভিয়ানকে ছেড়ে থাকতে হবে ভেবে তাও ফুপাচ্ছে। কত কষ্টের পর সে জাভিয়ানকে পেয়েছে, তাই তার হারানো ভয় বেশি। হানিয়ার কান্না থামানোর জন্য জাভিয়ান তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদছো কেন? এত বোঝানোর পরও নিজের মূল্যবান চোখের পানি ঝরিয়ে আমার বুকে আগুন জ্বালানোর সাহস দেখাচ্ছ মেয়ে। আজকাল দেখছি বেশি সাহস হয়ে যাচ্ছে। কান্না থামাও, না হলে কি আদর করা শুরু করব? হানিয়া জাভিয়ানের টি শার্টে বুকের কাছে কাপড়ের নাক মুছে। জাভিয়ান বিষয়টা দেখেও এমন একটা ভাব নেয় যেন হানিয়া কিছুই করেনি। হানিয়া একটু শান্ত হয়ে হেঁচকি তুলতে তুলতে বলে, ভয় হয় জাভিয়ান, ভাগ্য যদি আবার আমাদের আলাদা করে দেয়। এবার আমি সত্যি সত্যি মরে যাব, না না হয় পাগল হয়ে যাব। বিচ্ছেদ সহ্য করার মতো শক্তি আমার আর অবশিষ্ট নেই। কথাগুলো বলে হানিয়া আবারও ঠোঁট উল্টে কেটে দেয়। জাভিয়ান হানিয়ার কথা ও কান্না দেখে তাকে গভীরভাবে নিচের বুকের সাথে জড়িয়ে নেয়। তারপর ধরা গলায় বলে, ইনশাল্লাহ এমন কিছু হবে না। আচ্ছা, তাও যদি তোমার সন্দেহ হয় এমন হতে পারে, তাহলে চলো আমরা একটা চুক্তি করি। চুক্তি? হ্যাঁ, চুক্তি, এগ্রিমেন্ট। তা কেমন চুক্তি? চুক্তিটা এমন হবে, আমরা একে পরে সাথী হয়ে থাকার ওয়াদা করব। আমাদের এই দূরত্বের কারণে যদি আমাদের মন একে অপর থেকে ঘুরে যায় বা অন্য কারোর প্রতি দুর্বল হয়ে পড়ি, তাহলে এটা আমরা একে অপরকে জানিয়ে দিব। বিষয়টা যখন আমরা জানতে পারবো, তখন যার মন ঘুরে যাবে তাকে মেরে ফেলবো। যে আমার না, তাকে অন্যেরও হতে দিব না। তাকে মেরে ফেলার পর হত্যাকারীকে যাতে পুলিশি ঝামেলা পোহাতে না হয়, সেই জন্য এটা আমরা আগে থেকেই লিখে রেখে যাব। বলো আইডিয়াটা কেমন? হানিয়া হাঁ করে জাভিয়ানের কথাগুলো শুনে। তার কাছে তেমন একটা ভালো লাগেনি, আবার খারাপও না বুদ্ধিটা। এত ভালোবাসা দেওয়ার পরও যদি আমার পার্টনারের মন ঘুরে যায়, তাহলে ধরে নিতে হবে সে একজনে আসক্ত না। আর যে একজনে আসক্ত হতে পারে না, সে ভবিষ্যতে অনেকগুলো জীবন নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এমন ব্যক্তিকে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। হানিয়া চুপ করে আছে দেখে জাভিয়ান তাকে আবারও প্রশ্ন করে, বললে না কেমন আইডিয়াটা? ভালো। তাহলে চলো এখনই কাজটা করে ফেলা যাক। জাভিয়ান হানিয়াকে ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর একটা নোট খাতার পেন নিয়ে এসে কথাগুলো লেখে। এমন দুটো কাগজ বানায়, একটা হানিয়ার কাছে থাকবে, আরেকটা জাভিয়ানের কাছে। তারপর দুইজনে কাগজটায় স্বাক্ষর করে নিজেদের কাছে রেখে দেয়। আজ হানিয়া চলে যাবে। সকাল 10:30টায় তার গাড়ি ছাড়বে। সে তার টিমমেটদের সাথেই যাবে বলে ঠিক হয়েছে। হানিয়া বিদায় নিতে মির্জা বাড়ির লোকদের তালুকদার বাড়িতে এসেছে। হানিয়া নিচের পরিহিত শাড়িটা আরেকবার ঠিক করে আয়নায় একবার চোখ বোলায়। সম্পূর্ণ তৈরি সে। এবার রওনা হওয়ার পালা। হানিয়া আয়নার মাধ্যমে জাভিয়ানের গম্ভীর করে রাখা মুখটা লক্ষ্য করে। কাল রাত থেকে মুখটা এমন করে রেখেছে জাভিয়ান। মুখে যতই হানিয়াকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বলুক, হানিয়াকে ছাড়া সে নিচেও থাকতে পারবে না, তা জাভিয়ান নিচেও ভালো করে জানে। এছাড়া আরেকটা কারণও আছে। জাভিয়ান হানিয়াকে দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু হঠাৎই জাভিয়ানের ড্রিম প্রজেক্টের ব্যাপারে কথা বলতে ক্লায়েন্টরা আজ সকাল 11টায় মিটিং রেখেছে। মিস্টার তালুকদারকে পাঠানো যেত মিটিংটা অ্যাটেন্ড করার জন্য, কিন্তু সেই প্রজেক্ট সম্পর্কে কিছুই জানেন না। আর তার শরীরটাও ইদানিং খারাপ যাচ্ছে, তাই মিটিংটা জাভিয়ানকে করতেই হবে। হানিয়া আয়নার সামনে থেকে সরে জাভিয়ানের সামনে দাঁড়ায়। জাভিয়ান ভাবলেশীন ভাবে নিচের দিকে তাকিয়ে বলে, তৈরি তুমি? যাওয়া যাক তাহলে, দেরি হয়ে যাব তোমার আবার। কথাটা বলে জাভিয়ান বসা থেকে উঠতে গেলে হানিয়া তার কাঁধে হাত রেখে আবারও বসিয়ে দেয়। জাভিয়ান তার এমন কাছে অবাক হলেও কিছু বলে না। সে দেখতে চায় হানিয়া ঠিক কী করতে চায়। হানিয়া জাভিয়ানকে বসিয়ে তার মুখটা নিজের হাতের আঁচলে নেয়। সময় নিয়ে পুরো মুখটায় কয়েকবার চোখ বোলায়।
তারপর মুখ এগিয়ে নিয়ে আসে জাবিয়ানের মুখের কাছে, সন্তর্পণে নিচের ওষ্ঠ ছুঁয়ে দেয় প্রিয় পুরুষটির ললাটে। পরপর জাবিয়ানের দুই চোখ, চিবুক আর সব জায়গায় নিজের ভালোবাসা দেয়। ওষ্ঠের কাছে মুখ এনে থেমে গেলে জাবিয়ান হানিয়ার কোমর চেপে ধরে নিচের উগ্রর উপর বসিয়ে নিচে অসম্পূর্ণ কাজটা করে দেয়। সময় নিয়ে একে অপরকে আদর করে তারা। হানিয়া জাবিয়ানের ওষ্ঠ সরে এসে তার গালে পুনরায় ঠোঁট ছুঁয়ে বলে, জাভিয়ান, আমার ভালোবাসা, আমার প্রিয় পুরুষ, বিদায়কালে আপনার এই বিষাদময় মলিন মুখটা আমার বুকে কতটা আঘাত করছে আপনি কি জানেন? বিচ্ছেদে কষ্ট থাকে, কিন্তু আপনার এই মলিন মুখটা আমার কাছে ভীষণই বিষাক্ত লাগছে। নিজেকে স্বার্থপর মনে হচ্ছে লাগবে না আমার প্রতিষ্ঠিত হওয়া, সব ছেড়ে আপনার কাছেই পড়ে থাকি, নিজেকে মেরুদণ্ডহীন প্রমাণ করি, অন্য আর 5টা বউদের মতো শুধু আপনার কথাই ভাবি। কিন্তু আপনি তো আমায় সেই সুযোগ দেবেন না। আমার নামে আপনি পরিচিত হতে চান বলে আমার কাঁধে এক গুরুদায়িত্ব দিয়েছেন। আপনি যা চান আজ পর্যন্ত আমি পালন করার চেষ্টা করেছি, এটাও করব ইনশাল্লাহ। কিন্তু এর জন্য আমাকে আপনার চাই, আপনার সহায়তা চাই, আপনার হাসি মুখের উৎসাহ চাই। আপনার মলিন মুখটা আমায় বারংবার পিছিয়ে দিচ্ছে, নিজেকে কেমন দোষী মনে হচ্ছে। জাবিয়ান হানিয়ার ললাটে নিচের ঠোঁট ছুঁয়ে বলে, মন খারাপ করে থাকবো না রানী সাহেবা, আর আপনাকেও নিজেকে দোষী মনে করতে হবে না। চলুন এবার যাওয়া যাক, 10টা বেজে গিয়েছে। চলুন রাজা সাহেব। জাবিয়ান এক হাতে হানিয়ার লাগেজ ধরে আরেক হাত দিয়ে হানিয়ার হাত, তারপর দুজন নিচে নেমে আসে। হানিয়া সকলের থেকে বিদায় নিয়ে রওনা হয় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে পৌঁছে হানিয়া জাবিয়ানের থেকে শেষবারের মতো বিদায় নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। জাবিয়ান চলে যায় নিচের অফিসে। হানিয়া ওয়েটিং রুমে এসে তার কলিগদের থেকে জানতে পারে বাস নাকি 3 ঘন্টা দেরি করে আসবে। যে বাসে তারা যাবে সেটা ড্রাইভার নাকি বাস নিয়ে কি ঝামেলা করছে, এর জন্য তাদের যেতে দেরি হবে। কথাটা শুনে হানিয়া একটু খুশি হয়, এই ভেবে যদি এই 3 ঘন্টার মধ্যে জাবিয়ানের মিটিং শেষ হয়ে যায়। আবার এটা ভেবে মনটা খারাপ করে ফেলে, লোকটা এতক্ষণ মিটিং করে ক্লান্ত শরীরে আবার এতটা জার্নি করবে। থাক, সে বিষয়টা জাবিয়ানকে বলবে না। মুখটা গোমরা করে বসে থাকে বাসে। হানিয়া মুখ ফুলিয়ে তাকিয়ে আছে ড্রাইভ করতে থাকা জাবিয়ানের দিকে। লোকটার গুরু গম্ভীর মুখটা তার একটু ভালো লাগছে না। হানিয়া এগিয়ে এসে জাবিয়ানের বাহুতে খোঁচাতে শুরু করে, কিন্তু জাবিয়ান কোনো রেসপন্স করে না, সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে থাকে। হানিয়া অসহায় বোধ করে, প্রিয় মানুষটি অভিমান তাকে আহত করছে। হানিয়া করুণ কণ্ঠে ডেকে ওঠে, জাভিয়ান, আমার সাথে কথা বলছেন না কেন? তাকান আমার দিকে। হানিয়া জাবিয়ানের চোয়াল ধরে তার দিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু জাবিয়ান মুখ শক্ত করে রেখেছে। জাবিয়ান প্রচণ্ড রেগে আছে, সেই সাথে অভিমানও করেছে। লোকটার ভালো চাইতে গিয়ে এখন হানিয়া ফেঁসে গিয়েছে। হানিয়া হাল ছেড়ে দেয়, সিটে শরীর এলিয়ে দিয়ে কয়েক ঘন্টা আগের কথা ভাবতে থাকে। কয়েক ঘন্টা আগে জাবিয়ান তার প্রজেক্টের সব কাজ আগে শেষ করে ফেলেছিল, যার কারণে ক্লায়েন্টরা আসার পরপরই তারা মিটিং শুরু করে দেয় এবং 1.5 ঘন্টার মধ্যে খুবই সুন্দরভাবে মিটিং শেষ করে। ক্লায়েন্টদের জাবিয়ানের প্রজেক্ট খুবই ভালো লাগে এবং তারা ডিলটা ফাইনাল করে। জাবিয়ান তার বাবা মাকে ডিল ফাইনাল হওয়ার কথা জানিয়ে হানিয়াকে ফোন দেয় খবরটা জানানোর জন্য। তারা টুকটাক কথা বলার পর জাবিয়ান হানিয়াকে জিজ্ঞাসা করে, তোমাদের বাস এখন কত দূর, যেতে কতক্ষণ লাগবে? আর জাবিয়ানের এই প্রশ্নে হানিয়া হকচকিয়ে যায়। সে যদি এখন জাবিয়ানকে জানায় তারা এখনো বাসের জন্য অপেক্ষা করছে, তাহলে পাগলটা ক্লান্ত শরীর নিয়েই দৌড়ে আসবে তাকে পৌঁছে দেওয়ার জন্য। তাই সে সিদ্ধান্ত নেয় জাবিয়ানকে মিথ্যা কথা বলবে। হানিয়া আমতা আমতা করে বলে, প্রায় মাঝ রাস্তায় এসে পড়েছি, আর ঘন্টা 2 লাগবে যেতে। হানিয়ার আমতা আমতা করে কথা বলায় জাবিয়ানের কপালে ভাঁজ পড়ে। এরই মধ্যে হানিয়া রুমানা এসে জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছে। হানিয়া জানায় তার হাজবেন্ডের সাথে।
রুমানা বলে সে জাবিয়ানের সাথে সেদিন ভালো করে পরিচিত হতে পারেনি। এখন যেহেতু ফ্রি হয়ে বসে আছে, এখন না হয় হওয়া যাক পরিচিত। হানিয়া তার সাথে জাবিয়ানের কথা বলিয়ে দেয়। কথা বলার এক পর্যায়ে রুমানা মজা করে বলে, তা ভাইয়া হানিয়ার সাথে ঝগড়া হয়েছে নাকি? ম্যাডাম মুখ গোমরা করে বসে আছে। জাবিয়ান বলে, না আপু, হয়তো পরিবার ছেড়ে চলে যাচ্ছে, তাই মনটা খারাপ। তার সাথে ঝগড়া? আমার ঘাড়ে একটাই মাথা আপু,